হ্যালো স্যার। প্লিজ। স্যার, কোশ্চেন অ্যান্সার যেটা আমরা করবো, এটা থেকে আমাদের কোনো প্যাসেজ দেওয়া থাকবে? প্যাসেজ তো দেওয়াই থাকবে, প্যাসেজ ছাড়া কোশ্চেন আনসার কিভাবে করতে বলি? না স্যার, প্যাসেজ অনেক। তো অবশ্যই দেওয়া থাকবে। স্যার আমাদের ফাইনাল এক্সামটা 35 মার্কস এর না, ওখান থেকে না, প্রেজেন্টেশন। 35 মার্কসের না, 25 মার্কসের। প্রেজেন্টেশনের মধ্যে 5 মার্কস এক্সট্রাক্টেড হয়েছে, হয়ে গেছে ওখান থেকে। স্পিকিং এর জন্য লিসেনিং আর একটা টেস্ট হবে, যেটা যে লিসেনিং টেস্টটা হবে আমাদের পরবর্তী উইকের একটা ক্লাস আমরা পাবো, সেটা হচ্ছে 11 তারিখ। 11 তারিখের ক্লাসে আমাদের লিসেনিং টেস্ট হবে, ফাইনাল লিসেনিং টেস্ট 5 মার্কসের। ওকে। আর আমাদের সিটি 3 বাকি আছে না? সিটি 3 বৃহস্পতিবারে ডেট করা আছে, 6 তারিখ। আর সম্ভবত ডেট দিয়েছিলাম 6 তারিখ, যদি ভুলে যেয়ে থেকে ডেট দিতে তাহলে ওটা নেক্সট থার্সডেতে হবে। স্যার সিটি ওইটা 3 পিছানোর কথা ছিল আর কি, আপনি একটা ডেট দিবেন বলছিলেন। 6 তারিখে। আচ্ছা, তাহলে 8 তারিখ রাতে দাও, সন্ধ্যায়, মানে 7:30টার দিকে। ওকে স্যার। ঠিক আছে। ঠিক আছে। আজকে তাহলে আমি স্পিকিং এ যাব নাকি রাইটিং পার্ট নিয়ে কথা বলবো, কোনটা টপিক নিয়ে? সিটি থ্রির মডিফায়ার এটা। ড্যাংলিং মডিফায়ার, মিসপ্লেসড এন্ড ড্যাংলিং মডিফায়ার। 20টা কোশ্চেন থাকবে, 0.50 করে, 10 মার্ক। আজকে কোন টপিক নিয়ে কথা বলবো তোমরা চুজ করো, যে স্পিকিং এ যাব নাকি রাইটিং টপিক নিয়ে আলোচনা করবো। স্যার রাইটিং টপিক নিয়ে ভালো হয়। ওকে, আমি তাহলে রাইটিং টপিকটা শেয়ার করছি, প্লিজ ওয়েট। একটু সময় লাগবে, 1 মিনিট। ধরো, ফাইলটা খুঁজে পাচ্ছে না, একটু বের করি। আচ্ছা, আজকে এটা থাকুক, রাইটিং পার্টটা আজকে থাকুক, এটা বৃহস্পতিবারে আলাপ করি। আজকে হচ্ছে আমরা মোটামুটি স্পিকিং টপিকটা নিয়ে একটু আলাপ করি। ওকে স্যার। স্পিকিংটা আসলে তোমাদের জেনারেল ইনফরমেশনের জন্য, তোমাদের জানানোর জন্যই বলা হচ্ছে। Okay, can you define social English? What is social English? What do you mean by social English? Can you identify how many situations every day we face? প্রতিদিন আমরা আসলে কতগুলো সিচুয়েশন ফেস করি? স্যার একটা ব্যাপারে একটু কথা বলা ছিল। হ্যাঁ প্লিজ। টিচার্স ইভলিউশনের কি টাইম মানে চলে গেছে স্যার? এটা তো আমি ঠিক জানি না। স্যার আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় না, অথচ দেখাইতেছে যে টিচার্স ইভলিউশন টাইম ইজ ওভার। না না, ওইটা এখনো স্টার্ট করে নাই। আমাদেরকে স্টার্ট করে না, হয়তো লাস্ট উইকে বোধহয় করবে আর কি এটা। স্যার ওভার দেখাইতেছে। না, এটা এইভাবে সার্ভারে এরকম দেখায়, হয়তো বা সার্ভারে এরকম দেখায়, পরে হয়তো এটা ওপেন করে দেবে। ওকে স্যার, এটার জন্য স্যার। ওকে, যদি অসুবিধা হয় তাহলে ওই যে কোঅর্ডিনেশন অফিসে একটা কথা বলো। জি স্যার। পেলে তো সব, অসুবিধা হলে সবারই হবে। কারণ স্যার আমরা এটা না থাকলে তো স্যার আমরা রেজাল্ট পাই না। হ্যাঁ, ওটা রেজাল্ট পেন্ডিং হয়ে থাকে। আচ্ছা স্যার, তাহলে আমি ওকে, হ্যাঁ একটা কথা বলো ওদের সাথে। ওকে, নো, হাউ মেনি সিচুয়েশনস উই ফেস এভরি ডে? প্রতিদিন আমরা আসলে কতগুলো পরিস্থিতি ফেস করি বলো তো? From waking up from the sleep and going to sleep.
অসংখ্য সিচুয়েশন কিন্তু আমরা ফেস করি এই সময়টুকুর মধ্যে, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত। তো কখনো কখনো কি হয়, ঘুম থেকে আমরা প্রথমে যে সিচুয়েশনে থাকি, যদি আমরা বাসায় থাকি তাহলে ফ্যামিলির সাথে ইন্টারাকশন হয় আমাদের। আমরা যদি ফ্যামিলি থেকে মুভ করে যদি কখনো পরের স্টেপে যাই তাহলে বাইরে বের হই, ইউনিভার্সিটিতে আসি, হয়তো বা আসার পথে আমাদেরকে কিন্তু বিভিন্ন সিচুয়েশন, কখনো রিক্সা কখনো বাস, তারপরে হয়তো এসে আমরা এক কাপ চা খাই টঙের দোকানে, সেখান থেকে চায়ের দোকান থেকে আমরা ক্লাসে ঢুকি, ক্লাসে আবার দুই তিন ধরনের সিচুয়েশন হয়। কখনো ক্লাসমেটদের সাথে গল্প হয়, কখনো আমরা টিচারের উপস্থিতিতে ক্লাস করি, যদি আমি অফলাইন ক্লাসের কথা ভাবি তাহলে সেক্ষেত্রে বলছি। আহ, এবং তারপর সেখান থেকে আমরা হয়তো বা আবার বের হয়ে পড়ে আবার তখন আসার পথে বন্ধুদের সাথে আড্ডা দিই, গল্প করি। এরপর আমরা বাসায় ফিরে আসি, এসে আবার ফ্যামিলি সিচুয়েশনে চলে আসি। এই যে তুমি এতগুলো বিভিন্ন পরিস্থিতি ফেস করলে, তুমি যদি অফিসে যাও তাহলে সেখানেও কিন্তু তোমাকে এ ধরনের নানা রকম পরিস্থিতি ফেস করতে হয়। কখনো কলিগদের সাথে ক্যাজুয়াল মোডে আছে, কখনো কলিগদের সাথে ফর্মাল মোডে আছে, কখনো মিটিং এ, কখনো বসের সাথে, কখনো এমডির সাথে। এই যে বিভিন্ন প্রবলেম, বিভিন্ন সিচুয়েশন গুলো আমরা ফেস করছি, এই সিচুয়েশন গুলোকে আমরা বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করতে পারি। উই ক্যান ডিভাইড দ্য এভরিডে সিচুয়েশনস ইন থ্রি স্টেপস। নাম্বার ওয়ান, ইট মাইট বি ফর্মাল সিচুয়েশন, সেকেন্ড অন সেমি ফর্মাল, এন্ড থার্ড অন ইনফর্মাল। সো হোয়াট ডাজ ইট মিন ফর্মাল সিচুয়েশন? ফর্মাল বলতে কি বোঝাই? স্যার দৈনন্দিন যেসব প্রবলেম গুলা। দৈনন্দিন প্রবলেম তো ধরো যে তুমি বন্ধুর সাথে আলাপ করো যখন, তখনও তো এটা ক্যাজুয়াল মানে হাসাহাসি করে গল্প করো, তখন এটাও তো দৈনন্দিন আলাপ। তো এটা কি ফর্মাল? না, নরমালি। না স্যার। এটা ফর্মাল না। আবার আমরা যখন ধরো যে যখন টি শার্ট পরি তখন এটাকে কি ফর্মাল ড্রেস বলি ছেলেদের ক্ষেত্রে? না, না এটাকে কিন্তু স্যার। ফর্মাল ড্রেস বলা হয় না। তাহলে ফর্মাল ড্রেস, যদি তোমাকে বলো ফর্মাল ড্রেস পরে তোমাকে আজকে ইউনিভার্সিটিতে আসতে হবে, তাহলে এই ফর্মাল ড্রেস বলতে কি বোঝাই? স্যার টাই টুই পরে পোশাক। টাই টুই পরে আসতে হবে, একটা প্যান্ট থাকবে। এখন একটা কমলা রঙের প্যান্ট আর একটা হলুদ রঙের শার্ট, এটা কি ফর্মাল ড্রেস পরবে? এটা পরে তুমি এটা ইন করে আসলে না স্যার। না স্যার। ফর্মালিটিস মধ্যে পড়বে না। তাহলে ফর্মাল আসলে শব্দটা কোথা থেকে এসেছে? দেখো, ফর্মাল এসেছে যে শব্দ থেকে, সেটা হচ্ছে ফর্ম। দ্য ওয়ার্ড ইজ ফর্ম, FORM, ফর্ম। ফর্ম অর্থ কি? কাঠামো, কাঠামো, তাই না? আমরা অনেক সময় ফর্মকে কিন্তু ভুলে ফর্ম বলি, যে ফর্ম ফিল আপ করা লাগবে। ফিল আপ কি ফর্ম করতে হয় নাকি ফর্ম ফিল আপ করতে হয়? FORM। FORM, ওকে, এটা মিস করো না আর কি, কখনো আবার এটাকে ফর্মকে কিন্তু ফর্ম বলো না, তাহলে বিষয়টা খুব বাজে শোনাই। তাহলে FORM, ফর্ম, উই হ্যাভ টু ফিল আপ দ্য ফর্ম, অ্যান্ড ফর্ম মিনস দ্য স্ট্রাকচার, কোনো কিছুর একটা গঠন কাঠামো। তোমাকে যে বিভিন্ন ফর্মাল সিচুয়েশনের কথা বলা হচ্ছে, ফর্মাল ড্রেস, ফর্মাল স্পিচ, ফর্মাল রাইটিং, ফর্মাল লেটার, এই যে ফর্মাল মানেই হচ্ছে যখন সেটা একটা স্ট্রাকচারের মধ্যে আনা হয়েছে, এক একটা স্ট্রাকচারের মধ্যে আনা হয়েছে। তুমি চাইলেই যা কিছু লিখতে পারবে না, যা কিছু করতে পারবে না, যা কিছু বলতে পারবে না। যখন তোমাকে একটা কাঠামোবদ্ধ কথোপকথনের মধ্যে দিয়ে যেতে হয়, বক্তৃতার একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে হয়, এটা নাম হচ্ছে ফর্মাল স্পিচ। আমরা বলি ফর্মাল প্রেজেন্টেশন। তাহলে ইনফর্মাল প্রেজেন্টেশন কোনটা? ওই যে ধরো গতদিন প্রেজেন্টেশন ইনস্ট্রাকশনের সময় আমি বলেছিলাম যে যে ভদ্রলোক বাজারে বসে কোমর ব্যথার ওষুধ বিক্রি করছেন, উনি কিন্তু ফর্মাল স্পিচের মধ্যে নেই, ওনার প্রেজেন্টেশন কিন্তু ক্যাজুয়াল প্রেজেন্টেশন। ওকে, তাহলে ফর্ম এটা হচ্ছে ফর্মাল। যদি তুমি ফর্মাল ড্রেস পরছো, ফর্মাল ড্রেসের একটা ড্রেস কোড রয়েছে, তোমাকে টাই পরতে হবে, টি শার্ট পরে ফর্মাল হওয়া যায় না। আবার শুধুমাত্র কালার কম্বিনেশনে সীমাবদ্ধ, মানে শুধুমাত্র যে টি শার্ট বা টাই সীমাবদ্ধ সেটা নয়। ফর্মাল ড্রেস বলতে কিন্তু কালার কম্বিনেশন রয়েছে, তোমাকে ব্ল্যাক আর নেভি ব্লু প্যান্ট পরতে হবে, অথবা গ্রে প্যান্ট পরতে হবে, সাথে তার সাথে কম্বাইন করে কালার ম্যাচ করে কিন্তু তোমাকে শার্ট পরতে হবে। অর্থাৎ এটা কখনো হতে পারে সাদা শার্ট, কখনো হতে পারে নীল শার্ট বা এরকম কিছু, কিন্তু হলুদ শার্ট, কমলা শার্ট, এগুলো কিন্তু ফর্মাল কালারের মধ্যে পড়বে না। ওকে, এখন এই যে আমরা বলছি যে ফর্ম, তাহলে যে সমস্ত জায়গায় তোমাকে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে চলতে হবে, সেটা হচ্ছে ফর্মাল সিচুয়েশন। দিস ইজ কল্ড ফর্মাল সিচুয়েশন। And when you have to be semi-formal, it indicates that the situation is moderate. এমন কিছু কিছু পরিস্থিতি রয়েছে যখন তোমাকে পুরোপুরি ফর্মাল হতে হয় না। যেমন তুমি যদি ক্লাসে যখন কথা বলছো, টিচারের সাথে যখন কথা বলছো, ক্লাস চলাকালীন অবস্থা, টিচারের সাথে যখন তুমি কোনো ট্যুরে গেলে তখন বিষয়টা আলাদা। কিন্তু যখন তুমি ক্লাসে কথা বলছো টিচারের সাথে, যখন তুমি একটা প্রেজেন্টেশনের মধ্যে তোমার অডিয়েন্সের সাথে কমিউনিকেট করছো, যখন তুমি তোমার অফিসে বসের সাথে একটা মিটিং এ কথা বলছো, তখন তোমার কথার প্যাটার্ন কেমন হওয়া উচিত? তুমি কি যা ইচ্ছা তাই বলতে পারবা নিজের মতো করে? তুমি কি বসকে ডাকতে পারবা, কি মামা কি খবর, বলা যাবে?
স্যার বলা যাবে না। তাহলে আমি বন্ধুকে বলতে পারি, কিন্তু আমার টিচারকে কিন্তু বলতে পারছি না সেটা, বা আমার অফিসের বসকে কিন্তু সেটা বলতে পারছি না। তাহলে বসের সাথে কথা বলার সময়, মিটিং এ, আমার অফিসে কলিগদের সাথে যখন একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা চলছে বা কাজ চলছে, আমি যখন সরি, আমি যখন ক্লাসরুমে আমার টিচারের সাথে কথা বলছি, তখন আমাকে কিন্তু ফর্মালি কথা বলতে হচ্ছে। কিন্তু আমি যখন বাসায় ফিরে আসছি, বাসায় আসার পরে বাসায় আসার পথে আমি আমার বন্ধুদের সাথে টঙের দোকানে বসে আড্ডা দিচ্ছি, গল্প করতেছি। তো এই গল্প করার সময় আমি তাদের সাথে কি খুব ফর্মালি কথা বলি, হ্যালো ফ্রেন্ড, আচ্ছা হাউ আর ইউ, এভাবে বলি না? মামা মামা আমরা খুব, বলে ডাকবেন। হ্যাঁ মামা কি অবস্থা, কি খবর টবর কি তোমার, ওকে। এইগুলো কিন্তু ইনফর্মাল সিচুয়েশন, যেখানে তোমাকে কোনো কিছু নিয়ে ভাবতে হয় না, তুমি হ্যাঁ ঠিক বললে না বেঠিক বললে, এগুলো নিয়ে কিন্তু কোনো কিছু ভাবা লাগে না। সেটা হচ্ছে ইনফর্মাল সিচুয়েশন। তাহলে সেমি ফর্মাল কোনটা? ইনফর্মাল অর্থ হচ্ছে যেখানে কোনোভাবে কোনো কাঠামোবদ্ধ কোনো কিছু তোমার ব্যবহার করতে পারে না, যার কোনো ডেকোরাম নেই। ইনফর্মাল ড্রেস বলতে বোঝায় তুমি যে কোনো ড্রেস পরে, তুমি টি শার্ট পরে যেতে পারো, পোলো শার্ট পরে যেতে পারো, সমস্যা নেই। তোমাকে কোনো ড্রেসের বাধ্যবাধকতা দেওয়া হয়নি। হ্যাঁ, সেমি ফর্মাল কাকে বলা হয়? সেমি ফর্মাল বলতে বোঝানো হয় যে এই দুইটার মাঝামাঝি, নট মাচ ফর্মাল, নট টোটালি ইনফর্মাল। লাইক প্যারেন্টস, তুমি যখন বাবা মায়ের সাথে কথা বলো, তখন তুমি কি টিচারের মতো, বসের মতো করে কথা বলো? অবশ্যই না। যে হ্যালো ফাদার, হাউ আর ইউ, উড ইউ প্লিজ টু হ্যাভ ইউর লাঞ্চ, উড ইউ প্লিজ টু হ্যাভ ইউর ডিনার, আমরা কিন্তু এভাবে কথা বলে না বাবা মায়ের সাথে, ঠিক আছে? আবার বন্ধু বান্ধবের সাথে যেভাবে বলি যে নে এবার গেল, এভাবে কিন্তু আমার বাবা মায়ের সাথে কথা বলি না। আমরা এক ধরনের ফ্যামিলিয়াল ডেকোরাম মেনটেন করে, এক ধরনের সামাজিক ভদ্রতা বজায় রেখে তাদের সাথে কথা বলি। এই যে মাঝামাঝি লেভেলে কথা বলা, এটাকে বলা হয় সেমি ফর্মাল সিচুয়েশন। ওকে। এখন ধরো যাক তুমি বাসের মধ্যে আছো, তোমার বাসের টিকিট বা সুপারভাইজারের সাথে তুমি ভাড়া নিয়ে কথা বলছো। তো তখন তুমি কোন ফরম্যাটটা ফলো করবে, ফর্মাল, সেমি ফর্মাল নাকি ইনফর্মাল? সেমি ফর্মাল। সেমি ফর্মাল, ডেফিনেটলি সেমি ফর্মাল, নট ফর্মাল। বেশি ফর্মাল হলে কিন্তু খবর আছে, ভাড়া কিন্তু 30 টাকা ভাড়া 60 টাকা হয়ে যাবে সাথে সাথে। ও ভাববে যে শালা বলদ একটা পাইছি। ওই যে বললো, প্লিজ ভাইয়া এই ভাড়াটা নেবেন একটু কাইন্ডলি, ওকে। এটা বললে কিন্তু ওখানে চলবে না, তাহলে সে তোমাকে দুর্বল ভাববে। আবার তুমি যদি একদম ইনফর্মাল হও, তাহলে বিষয়টা তার প্রতি অবজ্ঞা করা হবে যে এই বেটা এই ভাড়া নেই, এটা বলে কিন্তু বিষয়টা ইনফর্মাল হয়ে যাবে, এটা অভদ্রতা হবে। তো আমরা সেমি ফর্মালি কথা বলি, যতটুকু মডারেট, যেখানে যে পরিস্থিতি সেই অনুসারে আমাদেরকে কথা বলতে হবে। এখন আমরা এই যে তিনটা সিচুয়েশনে ভাগ করছি, এই যে সোসাইটিতে আমরা যে বিভিন্ন প্যাটার্ন মেনটেন করে কথা বলি, দিস ইজ কল্ড সোশ্যাল ইংলিশ। অ্যান্ড সোশ্যাল ইংলিশ, দিস ইজ আ সিরিজ, ইট হ্যাজ ডিফারেন্ট পার্সপেক্টিভস ফ্রম দ্য সোশ্যাল লাইফ, and we will deal with two social Englishes, two documents, and this document is created by Professor Masroor Shahid Hussain, the professor of Department of English of Jahangirnagar University, and he designed this social English pattern for business communication in IBA. আইবিএ তাদের একটা কোর্স থাকে বিজনেস কমিউনিকেশন, সেই কোর্সটাকে ডিল করার জন্য স্যার মূলত এই জিনিসটা তৈরি করেছিলেন। এবং যারা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্রাজুয়েটেড হয়েছি, তাদের সবারই কম বেশি মোটামুটি গত 17-18 বছর ধরে তারা যারা বেরিয়েছে, তারা সবাই এই সমস্ত ডকুমেন্ট পড়েই সেখান থেকে বড় হয়েছে। এটা আমাদের একদম ফার্স্ট ইয়ারে দেওয়া হতো। তো আমরা আমাদের কারিকুলামের মধ্যে এই জিনিসটাকে ইনক্লুড করেছি যে সোশ্যাল ইংলিশের ক্ষেত্রে আমরা কিভাবে ভেরিয়েশন গুলো নিয়ে আসবো, ফর্মাল, ইনফর্মাল, সেমি ফর্মালে। আমাদের শুরু যেটা আমরা দিয়ে করছি, অপশন A1, দ্যাট ইজ গ্রিটিং। কি, হাউ টু গ্রিট সামন, কিভাবে কাউকে গ্রিটিং করতে হয়। আমরা প্রেজেন্টেশনের মধ্যে কিছুটা দেখেছিলাম যে গ্রিটিংস এর মধ্যে কি আনতে হয়। গ্রিটিং বলতে আমরা আসলে কি বোঝাই, কাউকে শুভেচ্ছা জানানো। শুভেচ্ছা, ওয়েলকামিং, কিন্তু কাউকে সম্ভাষণ জানানো। সম্ভাষণ দাও। Okay, সম্ভাষণ জানানো, কারোর সাথে কথোপকথন শুরু করা এবং তাকে সম্ভাষণ জানানো, তাকে শ্রদ্ধা জানানো শুরুতেই। এখানে অনেকগুলো সিচুয়েশন দেওয়া হয়েছে, বিভিন্ন প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। আমরা কতগুলো প্যাটার্ন দেখছি। নাম্বার 1, I should pattern number 1, Aziz. This is the conversation between Aziz and Khan. How do you do, Mr. Khan? How do you do, Mr. Aziz? Delighted to meet you. এখানে যে সমস্ত শব্দ, মানে এই ফ্রেজ গুলোকে বোল্ড করা হয়েছে বা ক্লজ গুলোকে বোল্ড করা হয়েছে, সেটা একটু খেয়াল করবো ভালো করে, তাদেরকে কিভাবে ইউজ করা হচ্ছে। এগুলাই মূলত গ্রিটিং কি। ফর্মাল সিচুয়েশনে আমরা কথা বলছি, আজিজ এবং খানের মধ্যে একটা কথোপকথন চলছে, এবং এই কথোপকথনের শুরুতে রয়েছে হাউ ডু ইউ ডু। তোমাকে যদি কেউ প্রশ্ন করে, ধরো যাক কেউ প্রশ্ন করলো মানুষকে যে হাউ ডু ইউ ডু মানুষ, তখন মানুষের উত্তর কি হবে? ফাইন এন্ড ইউ। ফাইন এন্ড ইউ। তুমি কেন ফাইন বললে? তোমাকে কি জিজ্ঞাসা করা হলো? আমি কেমন আছি। এই যে
এই মানে আমরা তুমি কি করো বা তুমি কেমন আছো, স্যার যে আমাদের এখন আমার স্পষ্ট মনে হয় স্যার যেদিন প্রথম আমাদের ক্লাসে জিজ্ঞাসা করেছিলেন, আমাদের 76 স্টুডেন্ট ছিল সেদিন ক্লাসে, এবং এই প্রত্যেকজন স্টুডেন্টকে স্যার আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করেছিলেন যে এটা উত্তর কি হবে। আমরা সবাই এটাই বলেছিলাম যে তুমি কেমন আছো। তখন তারা হার্ড সফট কপি ছিল না, হার্ড কপি স্যার দিয়েছিলেন। তো হাউ ডু ইউ ডু জিজ্ঞাসা করে আমরা সবাই এটা বলেছিলাম, আই এম ফাইন, হাউ আর ইউ। কিন্তু আহ, দেখা গেল যে আমাদের প্রত্যেকের আনসার ভুল আসছে, কারণ হাউ ডু ইউ ডু তুমি কি অর্থ করছো এটা, এটা না স্যার, হ্যাঁ তুমি কি করছো? না, হাউ ডু ইউ ডু অর্থ তুমি কি করছো, তুমি কেমন আছো, তোমার দিনকাল কিভাবে চলছে, এটা কোনো কিছুই না। হাউ ডু ইউ ডু এক্সপ্রেশনটা আনা হয়েছে বা এটা ব্যবহার করা হয় সাধারণত হ্যালো বলার জন্য। এখন তোমাকে যদি কেউ বলে হ্যালো মানুষ, মানুষ উত্তরে বললো আই এম ফাইন, হাউ আর ইউ, উত্তর কি মিলবে? প্রাসঙ্গিক হলো। তোমাকে কেউ বললো আচ্ছা, হ্যালো মিলবে না। হ্যালো, তুমি তোমার উত্তরে কেউ হ্যালো বলে তাকে তোমার কি বলা উচিত? তুমি তাকে উত্তরে কি বলবা? হ্যালো, হাই। হাই অথবা হ্যালো, যেটা হোক না কেন, হাই অথবা হ্যালো বলছো। এখন তাহলে হাউ ডু ইউ ডু এটা যা, হ্যালো এটাও তাই, সেম। এখন তোমাকে যদি কেউ বলে হাউ ডু ইউ ডু, তখন তার উত্তরে তোমাকে বলতে হবে হাউ ডু ইউ ডু অথবা হ্যালো। ডোন্ট থিঙ্ক দ্যাট হাউ ডু ইউ ডু মিনস হাউ আর ইউ আর হোয়াট আর ইউ ডুইং। যদি এরকম হতো এক্সপ্রেশনটা হাউ আর ইউ ডুইং, তখন হতো তুমি কি করছো। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? জি স্যার। তাহলে হাউ ডু ইউ ডু যখন এটা কিন্তু যখন তুমি আইএলটিএস বা টোফেলের জন্য বসবা, তখন কিন্তু বিভিন্ন কনভারসেশনের মধ্যে এই ধরনের স্ট্যান্ডার্ড ফর্মাল কনভারসেশনের মধ্যে কিন্তু এই ধরনের ফ্রেজ বা ক্লজ ব্যবহার করা হয়ে থাকে। সো বি কেয়ারফুল। হাউ ডু ইউ ডু মিন্স হাউ আর ইউ, নট ইট মিন্স হ্যালো। So Aziz is saying that how do you do Miss Khan, then Khan is replying that how do you do Mr. Aziz, delighted to meet you. এখানে হাউ ডু ইউ ডু কোশ্চেন প্যাটার্নে এসেছে, বাট আলটিমেটলি এটা কিন্তু কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি, তাই না? আমরা অনেক সময় মাকে ডাকি বা বাবাকে ডাকি যে মা, বাবা। এই যে বাবা বলে যে আমরা ডাকি, টোনের শেষে কি একটা কোশ্চেন মার্ক থাকে না? আমরা কি আসলে কোনো প্রশ্ন করি? না, না আমরা তার কনসেন্ট্রেশন চাই যে তিনি আছেন কিনা বা তিনি ডাক শুনেন কিনা, সেটা আমরা জানতে চাই। আলটিমেটলি এখানে কোশ্চেন প্যাটার্ন এসেছে কিন্তু আসলে কোশ্চেন করা হয়নি। ইট ইজ অ্যাট্রাক্টিং দ্য অ্যাটেনশন অফ সামন। সো how do you do Miss Khan, then Khan is replying that how do you do Mr. Aziz, delighted to meet you, দেখা হয়ে ভালো লাগলো। Okay, this is the courtesy of talking. How delighted to meet you. Jane is saying that conversation number 2. How do you do, Miss Frederick? Glad to meet you. Then Frederick is replying that me too. এবং কেউ যদি বলেন, এর অনেকগুলো ভার্সন রয়েছে, কিন্তু ডিলাইটেড টু মিট ইউ, গ্লাড টু মিট ইউ আমাদের দেশে খুবই কমন হচ্ছে নাইস টু মিট ইউ। আমরা এটার সাথে খুব বেশি পরিচিত, নাইস টু মিট ইউ। এখন কেউ যদি তোমাকে বলে যে নাইস টু মিট ইউ, তখন উত্তরে তোমার কি বলা উচিত? মি টু, আমিও। Nice to meet you too. নাইস টু মিট ইউ টু এত বড় না বলে এটা সংক্ষিপ্ত ভার্সন হচ্ছে মি টু, Me too. মানে আমিও। ওকে, conversation number 3. Sharon is saying that hi, I'm Sharon Taylor. Then you are replying that nice to meet you, Sharon. আসলে কনভারসেশন তো কন্ট্রোল করা যায় না, তাই না? তোমার সাথে আমার কথোপকথন কি হবে? আমরা তো আসলে ওই দেশে বসবাস করেছি যারা ডায়ালগ মুখস্থ করে লিখে বড় হয়েছে, তাই না? আমরা ছোটবেলা থেকে ডায়ালগ লিখতাম না, ক্লাস 8, 9, 10 এসএসসি এইচএসসি। আমরা আমরা ওই জাতির সন্তান যারা ডায়ালগ লিখে বড় হয়েছে, কিন্তু ডায়ালগ আসলে কিসের? ডায়ালগ হচ্ছে মূলত কনভারসেশনের জন্য, বলার জন্য। তো যাই হোক, সেটা এখন কিছু করার নেই, ওটা আমাদের কারিকুলাম এবং অনেক লিমিটেশন আছে, যেখানে আসলে সবকিছু চাইলেও পসিবল না। এটা আমরা আবার মুখস্থ করে লিখছি। হ্যাঁ, মুখস্থ করে আমরা লিখে বড় হয়েছি, ডায়ালগ আমাদের ডায়ালগ লিখতে হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা যখন কথা বলি, কথোপকথন কিন্তু আসলে কন্ট্রোল করা যায় না। মানে তুমি কি কথা বলবো, আমি যদি তোমাকে বলি যে আমরা এটা এটা নিয়ে কথা বলবো, আমার কথার প্যাটার্ন এরকম, আলটিমেটলি দেখা যাবে আলাপ শুরু করলে সেরকম থাকে না, ভিন্ন হয়ে যায়। তো এগুলা হচ্ছে একটা কথার অর্নামেন্টস, যেগুলো আসলে স্পেসিফিক থাকে, প্রত্যেকটা আলোচনার মধ্যে এই কথাগুলো থাকে। Conversation number 3. Hi, I'm Sharon Taylor. Then you are replying that nice to meet you, Sharon. Conversation number 4. Pleased to meet you, Mr. Shakir. Then Shakir is replying that the pleasure's mine. Okay, the pleasure's mine মানে আমারও খুশি লাগছে। প্লিজ টু মিট ইউ, দেখা হয়ে খুব খুশি হলাম। তখন শাকের বলছে যে আমারও খুব ভালো লাগছে, আমারও খুব আনন্দ লাগছে। দ্য প্লেজার্স মাইন, কখনো কখনো বলা হয় দ্য প্লেজার্স অল মাইন। Shama is saying that good morning, sir. Mr. Arif is saying that replying that good morning, Shama.
How are you? It is in bracket because it might happen or not. এটা অন্য লেভেলের কথাবার্তা, এটা গ্রিটিংস এর মধ্যে না, যে এটা কেউ বলতেও পারে, চাইলে নাও বলতে পারে, সেটা কনভারসেশনের উপরে ডিপেন্ড করবে। Point number 6, very important one. Good evening, Miss Meherin. How are you? Meherin is replying that very well. Thank you, Rohit. And how about you? Rohit is replying that I'm perfect. Thank you, ma'am. I'm fine. আমরা এটার সাথে অভ্যস্ত যে আপনি কেমন আছেন এটা জানি আমরা ফাইন, বাট ফাইন এই শব্দটা বাইরেও কিন্তু আরো অনেক এক্সপ্রেশন আছে। আই এম পারফেক্ট, আই এম ওকে, আই এম অলরাইট, এগুলো কিন্তু আই এম ফাইন এর বিকল্প হতে পারে। ওকে, এখন এই যে গুড ইভিনিং, এটা কখন বলতে হয়? বিকেলে স্যার। ধরো কারোর সাথে রাত 11টার সময় মিট হলো, তখন তুমি তাকে শুরুতে কি বলবা? 12টার আগে পর্যন্ত গুড মর্নিং বলা আছে। 12টার পরে? আফটারনুন। গুড আফটারনুন। 12টার পরে রাত, মানে আমি রাতের কথা বলছি কিন্তু। আচ্ছা, রাতের কথা। গুড ইভিনিং স্যার, স্যার গুড ইভিনিং হবে। গুড ইভিনিং, গুড নাইট। গুড ইভিনিং। কখনো কখনো আমরা ইদানিং দেখি যে বলে গুড মর্নিং বলে, কোথাও কোথাও রাত 12টার পরে যে নিউজ প্রেজেন্টার যারা আছেন কিছু কিছু চ্যানেলগুলোতে এটাকে গুড মর্নিং, এটা নিয়ে বিতর্ক আছে, এটাকে গুড মর্নিং নাকি গুড ইভিনিং হবে। তো গুড মর্নিংটা আসলে ওই সময়টা না, ওটাকে হাফ 12 আওয়ার্স ডিউরেশন ধরে ওই ওই বিষয়টাকে টাইম জোন হিসাব করে অনেকে আবার গুড মর্নিং বলে। কিন্তু অনেকে আবার প্রেফার করে যে ওই সময়টা গুড মর্নিং থাকে। তো ঠিক আছে, ধরো যাক আমি 12টার বিতর্কে গেলাম না, আমি 11টার সময় বলবো কাউকে, তখন তাকে কি বলবো? গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো? গুড ইভিনিং স্যার। ডেফিনেটলি উই হ্যাভ টু সে গুড ইভিনিং। তোমার যদি অস্বস্তি লাগে যে এত রাতে আমি গুড নাইট গুড ইভিনিং কেমনে বলি, এখন তো অনেক রাত, তাহলে গুড নাইট বলি, তাহলে কিন্তু ওই যে প্রেজেন্টেশনে বলেছিলাম যে শেষ হওয়ার আগে কিন্তু, শুরু হওয়ার আগে কিন্তু শেষ। তাহলে গুড ইভিনিং মিস মেহেরিন, হাউ আর ইউ? দেন মেহেরিন ইজ রিপ্লাইং দ্যাট ভেরি ওয়েল, থ্যাংক ইউ, হাউ অ্যাবাউট ইউ? দিস ইজ দ্য প্যাটার্ন অফ saying good evening or good morning. Point number 7. গুড নাইট বলে কি এটা কি বিদায় টাইপের কিছু বোঝায়, এই জন্য কি আমরা Exactly, ইভিনিং good night. Exactly, good night means goodbye. Okay, always good night means goodbye. Good night কখনোই কারোর কনভারসেশন স্টার্ট করার জন্য পারফেক্ট নয়, এটা সবসময় বিদায় নেওয়ার ক্ষেত্রে বলতে হয়। Point number 7. Attracting Shama's attention. She is attracting offer. Standing offer. Point number 7 এর কনটেক্সটটা একটু কি বলছে দেখো, যে শ্যামার মনোযোগ চাচ্ছে। শ্যামা কোথায় দাঁড়িয়ে আছে? শি ইজ স্ট্যান্ডিং আফার, একটু দূরে দাঁড়িয়ে ছিল শ্যামা, তখন তার মনোযোগ আকৃষ্ট করছে। হাই দেয়ার শ্যামা, যে আমরা বলি না এই এখানে, এই যে এদিকে, আমরা এইভাবে ডাক দিই না কাউকে, এটা অনেকটা এরকম এক্সপ্রেশন। হাই দেয়ার শ্যামা, শ্যামা ইজ রিপ্লাইং দ্যাট হাই, হাউ আর ইউ? You are replying that fine, thanks. And how about you? Shama is saying that great. But sometimes hi is considered as very informal expression. কখনো কখনো কিন্তু হাই শব্দটাকে ইনফর্মাল হিসেবে ধরে নেওয়া হয়, এটা কনভারসেশন বলে অ্যালাউ করেছে। কিন্তু যখন তুমি কোনো একটা প্রেজেন্টেশন সেশনে যাচ্ছ বা কোনো একটা ফর্মাল স্পিচে যাচ্ছ, তখন কিন্তু হাই বলা উচিত নয়। এটা কনভারসেশন, কিন্তু খেয়াল রেখো, প্রেজেন্টেশন বা স্পিচ যেটা বক্তৃতা, সেটা কিন্তু কনভারসেশন না, কথোপকথন না, আর এটা হচ্ছে কনভারসেশন। সুতরাং এক্ষেত্রে আমাদের এই ভেরিয়েশনটা আসছে যে আমরা এখানে হাই অ্যালাউ করেছি ফর্মালের মধ্যে অন্যান্য কারণে, কিন্তু যখন তুমি স্পিচ বা প্রেজেন্টেশন দিতে যাবে তখন কিন্তু হাই অ্যালাউড না। পয়েন্ট নাম্বার 8, গুড ডে। গুড ডে কখন ইউজ করতে হয়? গুড নাইটের মতো খানিকটা। গুড ডে দ্যাট মিনস গুড বাই। তবে গুড ডে এটা অনেক সময় গ্রিটিংস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে শুরুতে দেখা হওয়ার ক্ষেত্রে তখনও ব্যবহার করা যায় গুড ডে। এখানে কিন্তু গ্রিটিং হিসেবে ব্যবহার করা হয়েছে। গুড ডে দুইটা ব্যবহার রয়েছে, এটাকে মানে ফেয়ারওয়েলের সময় ব্যবহার করা যায়, সেইং গুড বাই হিসেবে ব্যবহার করা যায়, অথবা এটাকে আবার গ্রিটিং হিসেবে ব্যবহার করা পসিবল, দুটাই ব্যবহার করা যায়। বাট গুড নাইট কিন্তু ওরকম না, গুড নাইট শুধুমাত্র গুড বাই এর ক্ষেত্রে। এনি কনফিউশন, এনি কোশ্চেন? নেক্সট ওয়ান, সেমি ফর্মাল সিচুয়েশন। আমরা এতক্ষণ যেগুলো দেখেছি সেগুলো আসলে ফর্মাল সিচুয়েশন আমরা গ্রিটিং করছিলাম। নাও সেমি ফর্মাল সিচুয়েশন, রোহিত ইজ সেইং দ্যাট মিটিং মিস মেহেরিন আফটার 4 আওয়ার্স। প্রথমে একবার দেখা হয়েছিল, 4 ঘন্টা পর আবার দেখা হচ্ছে। এখন রোহিত কিভাবে অ্যাড্রেস করছে? হ্যালো এগেইন, হাউ আর ইউ গেটিং অন? মেহেরিন ইজ সেইং দ্যাট আই এম ফাইন, থ্যাংক ইউ। Point number 2, Noreen is saying that hello Shakir. Shakir is saying hi Noreen, how is it going? Noreen is replying that pretty good, and you? দেখো এখানকার একটা প্যাটার্ন দেখো, আগের মতো কিন্তু অতটা রেস্ট্রিক্টেড না, অতটা দম বন্ধ হওয়ার মতো অবস্থা না, এখানে একটু রিল্যাক্সড, সেমি ফর্মাল সিচুয়েশন।
আমরা যখন ইনফর্মালে যাব তখন একদম রিল্যাক্সড, এবং সেখানে কোনো গ্রামাটিক্যাল প্যাটার্নও ফলো করা হয়নি, সেখানে কোনো ধরনের ডেকোরামও ফলো করা হয়নি। কিরকম? নাম্বার ওয়ান, স্মিথ ইজ সেইং দ্যাট হাই, হাউ ইউ ডুইং, যেটুকু ব্র্যাকেটের মধ্যে আছে এটুকু আসলে আমরা উচ্চারণ করছি না, ওটা আসে ওখানে উচ্চারণের ক্রাইটেরিয়া হিসাবে, কিন্তু আমরা সেটা উচ্চারণ করছি না এখানে। স্মিথ ইজ সেইং দ্যাট হাই, হাউ ইউ ডুইং, and this expression is especially American. Okay, AME means American English. Then Jane is replying so so. এই সো সো অর্থ কি? আমরা কিন্তু ছোটবেলায় অনেক এগুলো নিয়ে হাসাহাসি করতাম যে সুসো, ওকে, বা সো সো বলতে আসলে কি বোঝায় এটা নিয়ে একটা মানে খুবই অবাক হতাম যে এরকম একটা ইংলিশ আছে কিনা। তবে এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে তোমাকে, সো অ্যান্ড সো। এই সো সো অ্যান্ড সো দুইটা কিন্তু ডিফারেন্ট এক্সপ্রেশন। কিরকম? সো অ্যান্ড সো বলতে এটা সেটা এবং আরো অনেকগুলো, যেমন আমরা সন্ধ্যার সময় কিভাবে নাস্তা করি, আমরা উই ইউজ টি, কফি, বিস্কিট, রোল, ভেজিটেবলস অ্যান্ড সো অ্যান্ড সো, সো অ্যান্ড সো, এবং এই জাতীয় আরো অনেক কিছু। এই জিনিসটা এক্সপ্রেস করার জন্য সো অ্যান্ড সো ব্যবহার করা হয়ে থাকে। বাট সো সো ইট মিনস, আমরা ছোটবেলায় বাংলায় বলতাম এটাকে এরকম যে তুমিও যেমন আমিও তেমন। ওকে, মানে আছে কোন রকমে চলছে আর কি, এই টাইপের একটা এক্সপ্রেশন দেওয়ার জন্য সো সো ব্যবহার করা হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 2, গুড আফটারনুন রেশাদ, হাউ আর থিংস, কেমন চলছে, হাউ আর থিংস। উইথ ইউ এটার বলে নাই কিন্তু, হাউ আর থিংস, দেন রেশাদ ইজ সেইং দ্যাট কুড বি ওর্স, খুব বাজে। পয়েন্ট নাম্বার 3, হাউ ইজ থিংস, এটা মূলত হওয়ার উচিত ছিল হাউ আর থিংস, কিন্তু ইনফর্মাল হওয়ার কারণে এখানে এটা কোনোভাবেই কিন্তু এফেক্ট করছে না এই স্ট্রাকচারকে। হেই, হাউ ইজ থিংস, আজিজ ইজ রিপ্লাইং অলরাইট, Rohit is saying, how's life? Rohit, okay, nothing special in fact. You are replying that not bad, thanks. Point number 5, very common expression. Hi, Shakir, what's up? Shakir is replying nothing much. This is informal communication. What's up? Even এই যে অ্যাপস যেটা রয়েছে হোয়াটসঅ্যাপ, এটা কিন্তু এসেছে মূলত এই কনসেপ্ট থেকে, এই হোয়াটসঅ্যাপ থেকে, অর্থাৎ সোশ্যাল কমিউনিকেশন মিডিয়া, কারো মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপের তৈরি হয়েছিল। এখন হোয়াটসঅ্যাপ কারা ইউজ করে বলো তো, কারা চালাই, কন্ট্রোল করে কারা? ফেসবুক। ফেসবুক, মেটা। কিন্তু আগে কিন্তু মেটা ছিল না, এটা মানে ফেসবুক কর্তৃপক্ষ ছিল না, এটা শুরুতে কিন্তু অন্য কর্তৃপক্ষ তৈরি করছিল, তারপরে আস্তে আস্তে এটা ফেসবুক কিনে নিয়েছে পরবর্তী সময়ে এসে। ওকে, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা এই গ্রিটিং কি পর্যন্ত বা গ্রিটিং পর্যন্ত? আই থিঙ্ক নট। নাও ইন্ট্রোডিউসিং কি, এখন তুমি পরিচিতি পর্ব কিভাবে সমাধান করবা? হাউ ক্যান ইউ ইন্ট্রোডিউস সামওয়ান? দেয়ার আর ডিফারেন্ট লেভেলস অফ ইন্ট্রোডিউসিং সামওয়ান, মি টু আদার্স, সামওয়ান আদার্স টু মি, সামওয়ান আদার্স টু আদার্স। ওকে, আমরা অফিসে বিভিন্ন সিচুয়েশন ফেস করি, কখনো আমরা নিজেকে অন্যদের সাথে পরিচয় করাতে হয়, কখনো অন্যরা আমার কাছে তাদের পরিচয় দেয়, কখনো কখনো একজনের সাথে আরেকজনকে আমার পরিচয় করিয়ে দিতে হয়। এই যে বিভিন্ন পরিস্থিতি আমাকে ফেস করতে হয়, এক্ষেত্রে আমরা ফর্মাল, ইনফর্মাল এবং সেমি ফর্মাল এই তিনটা সিচুয়েশনে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। নাম্বার 1, দ্য সিচুয়েশন ইজ সেইং দ্যাট দেয়ার আর টু ক্যারেক্টার্স, ভিজিটর অ্যান্ড রিসেপশনিস্ট। আমাদের দেশে তো রিসেপশনিস্টের আসলে দেখবো যে বড় বড় হসপিটাল, সরকারি হসপিটাল গুলোতে একটা বিশাল বড় একটা ডেস্ক থাকে, রিসেপশনিস্ট। পাও কোনো সময় ওখানে রিসেপশনিস্ট দেখবা, কোনোদিন ওখানে কোনো রিসেপশনিস্ট নেই। মাঝে মাঝে আস্তে আস্তে ফোন দিচ্ছে। হ্যাঁ, না না, ওটা হচ্ছে আমার পিসি থেকে একটু নিতে পারবেন ভাই, ওটা আমার পিসিতে আছে। ওটা তো পরে ঠিক করে দেবো প্রিন্টের আগে।
হ্যাঁ কালকে তো আমি এসে দেখাতে পারবো, সমস্যা নেই। আজকে দেখাই দিতে পারলে ভালো হয়, তাহলে কালকে এসে একবারে ফটোকপিতে যাওয়া যাবে এটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, ওকে সরি। তো রিসেপশনিস্টের ক্ষেত্রে কিন্তু আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো? একজন নতুন মানুষ, তুমি এক জায়গায় গেলে একটা জায়গায়, যে আমরা দেখি যে প্রায় সময় গড়গড় করে ভিতরে ঢুকে যাই, সিকিউরিটি গার্ড পেছন থেকে দেয়, এই ভাই কই যাবেন? ওকে, এই হলো আমাদেরও অবস্থা অ্যাজ দ্য ভিজিটর, এবং আমাদের রিসেপশনিস্টের অবস্থা এরকম। তো মূলত যখন তুমি স্ট্যান্ডার্ড কোনো একটা ফরম্যাটে যাচ্ছ, তখন তোমার ভদ্রতা হচ্ছে আগে গিয়ে তার সাথে নিজের পরিচয় দিয়ে কথা বলা। যেমন খুব নর্মাল একটা কার্টেসি, দেখো ফোনের ক্ষেত্রেও কিন্তু এই কমিউনিকেশনটা প্রযোজ্য। অনেকেই ফোন দিয়ে কিভাবে কথা বলে, ধরো আমাকে কেউ ফোন দিচ্ছে, দিয়ে আমাকে জিজ্ঞাসা করে, হ্যালো কে বলছেন? আছে না আমাদের দেশে, এটা কমন না খুব একটা কমিউনিকেশনের ক্ষেত্রে, যে তিনি ফোন দিলেন আমাকে, তিনি ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করছেন, হ্যালো কে বলছেন? Okay. অথচ একজন ফার্স্ট কলার হিসেবে আমার কি ভূমিকা থাকা উচিত ছিল? প্রথমে আমার নিজের নাম বলা, পরিচয় দেওয়া, তারপর জানতে চাওয়া কে বলছেন, বা আমি, এবং কে বলছেন এই বাক্যটা ব্যবহার করাই কিন্তু আসলে কার্টেসি না, এটা কিন্তু আসলে বেয়াদবি। আর জিজ্ঞাসা করা উচিত যে আমি আপনার সাথে কথা বলছি কিনা। ধরো যাক আমি সাকারকে ফোন দিয়েছিলাম, তাহলে আমি বলছি যে আমি মাসুম বলছি এখান থেকে, আমি সাকারের সাথে কথা বলছি কিনা। তখন তিনি বলবেন জি প্লিজ। এরপরে তার কাছে জানতে চাওয়া যে ঠিক আছে আমি আপনার সাথে একটু 2 মিনিট কথা বলতে পারি কিনা, বা 1 মিনিট কথা বলতে পারি কিনা। যদি বলে হ্যাঁ কথা বলতে পারেন বা ফ্রি আছে, তখন আমি হয়তো প্রসিড করতে পারি আলোচনায়। তিনি ব্যস্ত থাকলে পরে আমাকে টাইম দিবেন, তখন কথা বলবো। এটা হচ্ছে কার্টেসি। এখন এখানে কি হচ্ছে? ভিজিটর, হ্যালো আই এম হেনরিক ভ্যান্ডার লক ফ্রম এয়ারটেল, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ শ্যামা শারমিন। Receptionist is receiving the message and replying that, oh yes, Miss Vanderlock, Mr. Vanderlock, welcome to Anand Products. Miss Shama will be along with you in few minutes. Okay, fine. সব ঠিকঠাক হলো। এখন 2 নম্বর পয়েন্টে আসি। সরি, এন্টারিং ইন অফিসে ঢুকে কিম কি বলছে? হ্যালো, মাই নেম ইজ কিমি ওভারঅল্ট, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট টু সি। The conversation is not completed. In the middle of the conversation, Neil is interfering. Neil is saying that, oh, hello, Kim. I'm Anil Joy. We have spoken on phone. We have spoken on phone for a couple of times. Nice to meet you. Kim is replying that, it's nice to be here. ওকে, আসলে আমি বলে তো সবকিছু বোঝাতে পারবো না, তোমরা যদি পড়ো তখন দেখবা যে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমি শুধু কনটেক্সট গুলো বলে দিচ্ছি যে কোনটায় কিভাবে মডারেটেড হচ্ছে স্পিকিং গুলো। তো এখানে কিম আসলো, সে অফিসে ঢুকতে ঢুকতে সে বললো, আমরা অনেক সময় বাংলার কন্টেক্সটের সাথে এটাকে মেলাতে পারি, যে কেউ পরিচয় দেওয়ার সময় মাঝে মাঝে তখন আমার মনে পড়ে, ওহো আচ্ছা এই ব্যক্তির সাথে তো আমার কথা হয়েছিল, তখন আমরা সাথে সাথে ইন্টারফেয়ার করে বলে, ও আচ্ছা হ্যাঁ আপনার সাথে তো আমার কথা হয়েছিল, আমি অমুক, আপনাকে আপনার সাথে অনেকবারই কথা হয়েছে, যাক দেখা হয়ে ভালো লাগলো, কেমন আছেন। পরে এভাবে হয়তো কনভারসেশন আগেই। তো 2 নম্বর পয়েন্ট এটা হচ্ছে ওই টাইপের একটা কনভারসেশন। এবং সর্বশেষ কিম রিপ্লাই দিচ্ছে, ইটস নাইস টু বি হিয়ার, এখানে আসতে পেরে ভালো লাগছে। পয়েন্ট নাম্বার 3, এটা খুব কমন আমাদের দেশে, হেল্প কল সেন্টার গুলোতে এই প্র্যাকটিসটা খুব রয়েছে। when Shakir enters the office, hello I'm Siu Pyong, how can we help you? Shakir, oh hi, thank you, I'm Shakir Sharif, I was looking for Miss Shama Suleri. ওকে, এটা খুবই কমন টাইপের একটা এক্সপ্রেশন, এটা আমরা সবসময় দেখেছি ইউজ করতে। নাম্বার 4, you, the PS of Mr. Neil, announced the arrival of Miss Saima. মিস সাইমা এসেছেন, সেটা তোমাকে তোমার পিএস কিভাবে বলবেন, বা আমি যদি কারো পার্সোনাল সেক্রেটারি হয়ে থাকে তাহলে আমার কিভাবে কাউকে ইনফর্ম করা উচিত যে কেউ তার সাথে দেখা করতে এসেছেন, এভাবে। স্যার মিস সাইমা সেন টু সি ইউ, অর মিস সাইমা সেন টু সি ইউ মিস্টার নীল, মিস্টার নীল আপনার সাথে মিস সাইমা সেন দেখা করতে এসেছেন। দেন কনভারসেশন উইল গো অন। নাম্বার 5, আজিজ। আজিজ এখানে একটা কথা বলছে, দেখো ম্যাডাম, অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস আ ফ্রেন্ড অফ মাইন, সারা হল। রোকসানা, আজিজ এখানে কি করলো বলতো? আজিজ কি একটা পারমিশন চাইলো না সারা হলের কাছে যে তার সাথে তার ফ্রেন্ডকে পরিচয় করে দিতে পারে কিনা? সেন্টেন্স কি বলছে তোমাকে? এখানে কোনো কোশ্চেন মার্ক নাই। আচ্ছা, কোশ্চেন মার্ক তো নেই, কোশ্চেন তো করে নাই, আলটিমেটলি পারমিশন চেয়েছে, তাই না? অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস আ ফ্রেন্ড অফ মাইন মিস সারা হল, কিন্তু সারা হল কি তাকে পারমিশন দিয়েছে?
না দেয়নি। স্যার আমরা আসলে এখানে কোনো টেকনিক্যালি permission কিন্তু নাই। দেখতে পাচ্ছেন আসলে এটা পারমিশন না, স্ট্রাকচার পারমিশনের মতো, কিন্তু এটা হচ্ছে একটা কার্টেসি। ওকে, কারোর সাথে হঠাৎ করে আমার বন্ধুকে পরিচয় করিয়ে দেওয়ার আগে তার কাছে জানতে চাও যে আমি কি আমার বন্ধুকে একটু পরিচয় করে দিতে পারি। হ্যাঁ, উনি হচ্ছেন আমার বন্ধু সারা হলকে, সরি আমি ভুল বললাম, ম্যাডাম হচ্ছেন রোকসানা, এখানে ক্যারেক্টার ম্যাডাম হচ্ছেন রোকসানা, এবং আজিজ কি করছেন, তার বন্ধুর নাম হচ্ছে সারা, সারাকে পরিচয় করে দিচ্ছেন রোকসানা ম্যামের সাথে। তো তখন কি করছে, রোকসানা ম্যামের কাছে আজিজ পারমিশন চেয়েছেন যে ম্যাম আমি কি আপনার সাথে আমার বন্ধু সারাকে পরিচয় করে দিতে পারি। এই যে পরিচয় করে দিতে পারে, এটার অর্থ এই নয় যে পারমিশন দিতে হবে, হ্যাঁ প্লিজ আপনি পরিচয় করিয়ে দেন, এটা কিন্তু না, আসলে এটা কিন্তু আলাদা আরেক ধরনের বেয়াদবি বা এক ধরনের এন্টি কার্টেসি। যে সে কিন্তু আসলে পরিচয় চায়নি, এটা কার্টেসি হিসাবে সে বলেছে যে আমি পরিচয় করে দিতে পারি কিনা। তখন সাথে সাথে রোকসানা কি করলো দেখো, সরাসরি কিন্তু তিনি তো নাম জেনে গেলেন যে তার বন্ধুর নাম হচ্ছে সারা, সরাসরি সারাকে কিন্তু তিনি গ্রিটিং করছেন, ও হাই সারা, নাইস টু মিট ইউ। ইটস ইট ক্লিয়ার? নাম্বার 5, I think so. Number 6, Mr. Locke, may I introduce a colleague of mine, Miss Sarah Hall? দেখো আবারও কিন্তু সেই সেম জিনিসটা করছে, কেউ কিন্তু এখানে বলছে না যে ওকে প্লিজ ইন্ট্রোডিউস, সেটা কিন্তু কেউ বলছে না, আসলে এটা পারমিশন, এটা হচ্ছে একটা কার্টেসি। Shama is saying, Mr. Locke, may I introduce a colleague of mine, Miss Sarah Hall? Locke, how do you do, Miss Sarah or Miss Hall? Glad to meet you. Sarah is replying, me too, and please call me Sarah. Then Shama is saying, and this is Salim, he is my assistant. Hello, Mr. Salim, pleased to meet you. এখানে মোট 4টা ক্যারেক্টার আছে। শ্যামা পরিচয় করে দিয়েছে তার বান্ধবী সারাকে মিস্টার লকের সাথে, মিস্টার লক তাকে গ্রিটিং জানালো, এবং মিস্টার লক রিপ্লাই দিতে দিতে আবার তার মিস্টার লক এর বন্ধু ছিল, তার নাম হচ্ছে কি বলে সালিম, সালিমের সাথে সে পরিচয় করে দিল অন্যদেরকে। অনেকগুলো ক্যারেক্টার কিন্তু এখানে এসেছে, 4টা ক্যারেক্টারের সাথে একজন আরেকজনের সাথে পরিচিতি করছে। Number 7, at airport, looking for a visitor who you don't know very well. এয়ারপোর্টে কি হচ্ছে, একজন ভিজিটর এসেছেন যার সাথে তোমার যাকে তুমি ভালো চেনো না, তখন তাকে কিভাবে অ্যাড্রেস করছে, এক্সকিউজ মি, আর ইউ মিস্টার জনসন? হ্যাঁ জনসন, ইয়েস আই এম হেং জনসন। ইউ, হাউ ডু ইউ ডু মিস্টার জনসন? আই এম আজিজ আরমান ফ্রম আনন্দ প্রোডাক্টস। দেন জনসন রিপ্লাইং, হাউ ডু ইউ ডু মিস্টার আরমান? দেখো এখানে কিন্তু কেউ বলে না আই এম ফাইন, হাউ ডু ইউ ডু মিন্স হাউ ডু ইউ ডু। ওকে, then Sarah, then you are replying that, do you have a good journey? Johnson, yes, it was fine, thanks. Okay, অর্থাৎ এখানে একজন অপরিচিত মানুষকে কনফার্ম হওয়ার জন্য আগে তার নাম ধরে কার্টেসি হচ্ছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড মে আই নো ইউর নেম। এটা কিন্তু ভুল, আমি কি আপনার নাম জানতে পারি। ওকে, এটা কখন হয়, যখন তুমি তার সাথে কনভারসেশন কন্টিনিউ করেছো, তখন তারপরে একটা ভালো একটা র্যাপও তোমার তৈরি হয়েছে, একটা ভালো ইন্টিমেসি তৈরি হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে, তারপরে গিয়ে না হয় তুমি তার নাম জানতে চাইতে পারো। কিন্তু হঠাৎ করে একজন মানুষের বলা যায় না, ভাই আপনার নাম কি, এটা কিন্তু উচিত না। বাসে প্রচুর রকমের সিচুয়েশন থাকে আমাদের দেশে, পাশের মানুষ বসে কোথায় চাকরি করি কি করি, বিয়ে শাদী হয়েছে কিনা, ছেলে মেয়ে যদি বিয়ে শাদী হয় তাহলে ছেলে মেয়ে কয়জন, ওকে, তারপরে হচ্ছে বাড়ি কোথায়, তারপরে কত টাকা বেতন, সবকিছু কিন্তু তারা জানতে চাই। কিছু কিছু মানুষ আছে, এটা সব জায়গায় থাকে, শুধু বাংলাদেশে তা নয়, সব জায়গায় নিশ্চয়ই রয়েছে, বাট এটা অবশ্যই অবশ্যই এক ধরনের নন কার্টেসি অ্যাক্টিভিটি। ওকে, এখানে এখানে শেষ নয়, তারা থ্যাঙ্কস জার্নি কেমন ছিল সেটা জিজ্ঞাসা করলো, তারপরে বলছে তুমি কি বললে, মে আই ক্যান আই ইন্ট্রোডিউস ইউ টু সাইমা খান, শি ইজ আওয়ার প্রজেক্ট ম্যানেজার। Then Jansen is saying, hello Saima, glad to meet you. Saima is ending the conversation, me too. Imran, point number 8, Imran is introducing himself to two strangers at a party. একটা পার্টির মধ্যে ইমরান কিভাবে তার নিজেকে পরিচয় করাচ্ছে দুইজন ভিন্ন অপরিচিত ব্যক্তির সাথে। May I introduce myself? My name is Imran Khan. I am from Anand Products. এখানে কিন্তু সরাসরি সে তার পরিচয় দেয়নি, আগে সে কার্টেসি দিয়েছে যে আমি আমাকে নিজেকে পরিচয় করে দিতে পারি কিনা, তারপরে কিন্তু সে তার নিজের পরিচয়টা দিয়েছে। Any question till now? I think not. Semi-formal situation. Good afternoon. I have brought this paper. It's for Mr. Arman. Then receptionist is replying that, okay, I will look at it. Oh, excuse me, I don't know your name. Then Rahim is saying that, Rahim, Abdul Rahim. Okay. Point number 2. Narmin is your colleague. Narmin তোমার colleague. তো Narmin কিভাবে পরিচয় করে দিয়েছে? Narmin, have you met Arif, my secretary? Arif, she is Narmin. Then Narmin is replying, hello, it's nice meeting you. Point number 3. এখানে অনেকগুলো রয়েছে, এগুলো আসলে একই রকম।
পরিচিতি পর্বটা তোমরা একটু দেখে নিও। এটা এখান থেকে আমি একটু এক্সেপশনাল যেখানে রয়েছে সেখানে একটু আসি। পয়েন্ট নাম্বার 6, এখানে একটা বিষয় হচ্ছে আমরা সোশ্যাল সিচুয়েশনে খুব ফেস করি, বিশেষ করে ইয়াং এজের ক্ষেত্রে, যে বান্ধবীর সাথে যদি অন্য কোনো বন্ধু থাকে অপরিচিত, বা বন্ধুর সাথে যদি অন্য কোনো বান্ধবী থাকে অপরিচিত, তারা খুব হ্যারাস করে কিন্তু অন্যরা। তখন হ্যারাস করে কি বলে, কি সাথে কে, পরিচয় তো করিয়ে দিলে না, এরকম একটা সিচুয়েশন এখানে এসেছে। নাম্বার 6, স্মিথ ইজ সেইং হাই শ্যামা, শ্যামা ইজ সেইং হ্যালো স্মিথ, হাউ আর ইউ? স্মিথ সেইং ফাইন, সিং আ গার্ল বিসাইড হার হু নোজ নট, হু হি নোজ নট, যাকে সে চিনে না। তখন স্মিথ তাকে কি বলছে, ওয়েল ওয়ান্ট ইউ ইন্ট্রোডিউস মি টু হার, তার সাথে কি আমার পরিচয় করে দিবে না? তখন শ্যামা কি উত্তর দিচ্ছে, ও ও আই এম সরি মিস্টার স্মিথ, শি ইজ নারমিন মাই ফ্রেন্ড এন্ড নারমিন ইজ মিস্টার স্মিথ আওয়ার ক্লায়েন্ট। And for informal situation, it is very straightforward. Shakir, this is Aziz, my brother. There is no formalities, there is no eloquence, there is no extra statements. Okay. Point number 2, Aziz is saying that this is Narmin and this is Rahim. Point number 3, Shakir, do you know Shama? Shama, this is my friend Shakir, and Shakir, she is Shama, working for a company. I don't think you two know each other, do you? Then conversation was going on. And last one, well, Shama, introduce your friend. Then, oh yes, she is Sohel, my cousin, just returned from Australia. একজন আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, প্লিজ। Any question for introducing কি? এখানে অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলা হয়েছে। আমি সবগুলো তো বলেছি মুখে মুখে, তোমরা যদি একবার পড়ো তাহলে দেখবে যে অনেক বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। And this is about introducing key. We completed 2 options, greeting and introducing, and we left another important part, that is welcoming. Now I'm going through the welcoming key. This is welcoming key. Mr. Alim, we have this situations here. Number 1, Mr. Alim, এটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু প্রেজেন্টেশনের জন্য অনেকগুলো ইনস্ট্রাকশন পাবো, যে আমরা প্রেজেন্টেশনে কিভাবে ওয়েলকাম করতে পারি, বা বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামগুলোতে আমরা কিভাবে ওয়েলকাম করতে পারি। তারও একটা বেশ ভালো একটা ডেসক্রিপশন কিন্তু এখানে দেওয়া হয়েছে। নাম্বার 1, Mr. Alim is saying, it gives me a great pleasure to welcome you all in this meeting of shareholders. I should zoom it out. Okay. Number 1, Mr. Alim is saying, it gives me a great pleasure to welcome you all to this meeting of the shareholders. Point number 2, Aziz is saying that very smooth welcoming, আমার খুবই পছন্দের একটা ওয়েলকামিং এটা। পয়েন্ট নাম্বার 2 যেটা, it's an honor to have the privilege of welcoming you to this international conference. এই স্টেটমেন্টটা আমার খুবই পছন্দের, আমার কাছে খুবই সোবার মনে হয় এই স্টেটমেন্টটা, কাউকে কোনো একটা প্রোগ্রামে যদি ওয়েলকাম করতে হয়। আমরা প্রেজেন্টেশনে কি এটা ইউজ করতে পারবো? ডেফিনেটলি খুবই সুন্দর একটা, তুমি একবার পড়ে দেখো, এটা চমৎকার একটা ফর্মাল এক্সপ্রেশন। ওকে, বা তুমি কোনো একটা প্রোগ্রামে যদি দর্শককে অ্যাঙ্করিং এর সময় শুরুতে যদি তুমি এটা ব্যবহার করো, তোমার স্পিচটা একদম পুরো স্মুথ শোনাবে এবং এত সুন্দর লাগবে কথাটা, আমার কাছে খুবই ভালো লাগে এটা। ইটস অ্যান অনার টু হ্যাভ দ্য প্রিভিলেজ অফ ওয়েলকামিং ইউ টু দিস ইন্টারন্যাশনাল কনফারেন্স। পয়েন্ট নাম্বার 2, 2 নম্বর পয়েন্ট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। Point number 3, this is welcoming but in social program or in any social party, not in official one. এটা কিন্তু অফিসিয়াল কোনো একটাতে না, যদি অফিসিয়ালি কোনো কিছু সোশ্যাল প্রোগ্রাম হয়ে থাকে, অনেক সময় আমরা বিভিন্ন সময় অফিসে বিভিন্ন পার্টি করি, বা বিভিন্ন ধরনের ফেয়ারওয়েল হয়, বা কোনো ধরনের কারোর জন্য কোনো ওয়েলকামিং বিশেষ কোনো গ্রিটিং থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্ম্যাটটা ব্যবহার করে থাকি। শ্যামা ইজ মেকিং দিস স্টেটমেন্ট that, ladies and gentlemen, I'm very pleased to welcome you to our little celebration. I must thank you for all that you have done for the company, and I'm delighted to announce that Mr. Aziz has been awarded a scholarship to Australia. Raising her glass, now a toast. Okay. তো এটা একটা সেলিব্রেশন ছিল, সেলিব্রেশনের মধ্যে বলছে লেডিস এন্ড জেন্টলম্যান। দেখবা সোশ্যাল প্রোগ্রাম যেগুলো রয়েছে, যেমন কোন একটা অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি, সেখানে কিন্তু এভাবে অ্যাড্রেস করে লেডিস এন্ড জেন্টলম্যান। ওকে, কোনো বিশেষ সরকারি প্রোগ্রাম যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন বা কোনো মন্ত্রী মহোদয় উপস্থিত রয়েছেন, সেখানে কিন্তু এভাবে অ্যাড্রেস করা হয়ে থাকে, লেডিস এন্ড জেন্টলম্যান, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ। ওকে, 3 নম্বর পয়েন্টটা সোশ্যাল প্রোগ্রামের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। পয়েন্ট নম্বর 4, hello Roxy, welcome to our department. This is very casual.
এটা খুব কমন, এটা সবচেয়ে বেশি আমরা সামাজিক প্রেক্ষাপটে বা ডেইলি কনভারসেশন এটা বেশি ব্যবহার করে থাকি, বাকিগুলো হয়তো বা বিভিন্ন প্রোগ্রামে ব্যবহার করা হয়। নেক্সট অন নাম্বার সরি দেন আগে বোধটাকে ওয়েলকাম জানানো, তার বিপরীতে রক্সি কি বললো, থ্যাংক ইউ, ইটস প্লেজার টু বি হিয়ার, দেন ইউ আর সেইং দ্যাট আই হোপ ইউ এনজয় ইউর স্টে উইথ আস। পয়েন্ট নাম্বার 5, গ্রিটিং হিজ বস টু দ্য পার্টি হি হোস্টস। একটা পার্টিতে তাকে কল করা হয়েছে এবং সেখানে শাকের হোস্ট হিসাবে রয়েছে, সে কিভাবে তার বসকে ওয়েলকাম করছে, দেখো, গুড ইভিনিং, ওয়েলকাম টু দ্য পার্টি স্যার। Okay, very straightforward. Number 6, greeting his colleagues at the door to a party he hosts. দরজায় তাদেরকে রিসিভ করলেন আজিজ এবং তাদেরকে কিভাবে ওয়েলকাম করছেন, হাই দেয়ার শ্যামা, কাম এন্ড জয়েন টু দ্য পার্টি। পয়েন্ট নাম্বার 7, হ্যাঁ এখানে প্লিজ। স্যার এই যে এই দেয়ারটা কি শ্যামাকে বোঝানো হয়েছে? হ্যাঁ না, শ্যামাকে বোঝানো হয়নি। এটা হচ্ছে যে এরকম বিষয়টা বাংলায় আমরা এভাবে বলেছি, এই যে এখানে কি অবস্থা তোমাদের, আসো তোমরা একসাথে আসো এবং জয়েন করো, বলি না আমরা যে যাকে আমি অ্যাড্রেস করছি এবং আমি যেখানে আছি দুইজনের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, মানে ডিস্টেন্স বলতে হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স, মানে তিনি দূরে দাঁড়িয়ে আছেন, আমি হয়তো এখানে দাঁড়িয়ে আছি, তখন আমি তারা হয়তো কাছে আসতে অস্বস্তি বোধ করছেন বা পার্টি শুরু হয়ে গেছে তারা ভিতরে আসছেন না, তখন তাদেরকে ডেকে নিয়ে আসা, এই কি ব্যাপার, এদিকে আসো, আসো 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 তোমরা জয়েন করো, এই যে একটা স্টেটমেন্ট। বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে হাই দেয়ার শ্যামা, কাম এন্ড জয়েন দ্য পার্টি। Okay. Bringing Shakir to your home bringing Shakir your home to stay for a week. Very important on এখানে শাকেরের বাসায় তার একজন বন্ধু এসেছে কিছুদিন, এক সপ্তাহ থাকবে বলে, তখন কিভাবে সে তার মায়ের সাথে ইন্ট্রোডিউস করেছে, হাই মা, লেট মি ইন্ট্রোডিউস ইউ টু শাকের। আমরা কিন্তু এটা আমাদের সোশ্যাল প্রেক্ষাপটে ব্যবহার করি, বাংলাদেশি কনটেক্সটে কিন্তু ব্যবহার করেই থাকি। এটা বিশেষ করে আমরা যখন প্যারেন্টসদের সাথে পরিচিতি পর্বে যাই, তখন কিন্তু আমার বন্ধু গেলে তাকে পরিচয় করে দেয়, মা এই তো, বা বাবা এ হচ্ছে অমুক, আমার খুব কাছের বন্ধু, বিষয়টা ঠিক এরকম। তো এখানে যেহেতু ফর্মালি ইন্ট্রোডিউস করা আছে, কিরকম বলা হয়েছে দেখো, হাই মা, লেট মি ইন্ট্রোডিউস ইউ টু শাকের, শাকের সাথে আসলে তোমাকে পরিচয় করিয়ে দিই। মা মা তখন সাথে সাথে কিন্তু শাকেরকে অ্যাড্রেস করেছে, হাউ ডু ইউ ডু শাকের, ইটস নাইস টু মিট ইউ এট লাস্ট, মেক ইউরসেলফ এট হোম, মেক ইউরসেলফ কমফোর্টেবল। ওকে, মানে মা তাকে বলছেন যে ঠিক একদম নিজের বাড়ির মতো করে দেখবা, হ্যাঁ, কোনো ধরনের কোনো অস্বস্তি বোধ করবে না, যা লাগে তখন বলবা। শাকের তখন কি বলছে, দ্যাটস কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ। দেন মা কি বলছেন, ইটস দ্য লিস্ট আই কুড ডু ডিয়ার, এটা ছিল সর্বনিম্ন যা আমি আসলে তোমার জন্য করতে পারি। তার মানে এরকম যে বাংলাদেশে আমাদের এখানে দাওয়াত খেয়ে চলে যাওয়ার সময় কিন্তু হোস্ট বলেন বা যিনি আয়োজন করেছেন বলেন যে আহ, কি যে কি খেলেন, ডাল ভাত, কিছু মনে করবেন না ভুল ত্রুটি হলে। এখন এই কার্টেসি গুলো আসলে উঠে গেছে, কিন্তু মানে আমাদের দেশের যে বিয়ে প্রোগ্রাম গুলো এখন রিসেন্ট টাইমে হয়, এটা তো আসলে সব ওই যে কি বলে আহ, আরে পার্টি সেন্টার গুলো যেটা আছে, অধিকাংশ তো কনভেনশন সেন্টার গুলোতে হয়, কমিউনিটি সেন্টার বলে। কমিউনিটি সেন্টার গুলোতে। আগে হচ্ছে যে সমস্ত বিয়েগুলো বাড়িতে হতো, আয়োজন করে হতো, সেখানে কিন্তু সব কেউ মানে গেস্টদের মধ্যে কেউ কিন্তু ওই হোস্টের সাথে দেখা না, মেয়ের বাবা বা ছেলের বাবা তাদের সাথে কিন্তু দেখা না করে যেতেন না। এখন তো খেয়ে খেয়ে কোন দিক দিয়ে বেরোয় যায় কেউ জানেই না যে আসলে মেয়ের বাবাকে আর ছেলের বাবাকে, বিয়ে থেকে ম্যাক্সিমাম গেস্ট কিন্তু চিনে না যে আসলে তাদের অভিভাবককে। আগে কিন্তু এই ধরনের চল ছিল না, বা এখনো গ্রামে কিন্তু ওই জিনিসটা এখনো রয়েছে, গ্রামে এই কার্টেসিটা খুব থাকে। এবং মেয়ের যিনি হোস্ট তিনি কিন্তু খুব তার মানে খুব নম্রভাবে এবং বিনয়ী হয়ে বলেন যে আসলে আমি কি যে কি আপনাদের খাওয়ালাম, মানে বুঝতে পারলাম না, ওকে, হয়তো বা অনেক কিছু লিমিটেশন ছিল, আমরা হয়তো ঠিকমতো আদর যত্ন করতে পারিনি, কিছু মনে করবেন না, খাওয়া হয়েছে কিন্তু ভরপুর, তবুও তারা এটা বলেন, এটা হচ্ছে এক ধরনের বিনয়, হ্যাঁ, যেটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে ছিল। এবং গ্রামের বিয়েগুলোতে দেখবা যে কেউ ওই বাবা বা মেয়ে পক্ষ বা ছেলে পক্ষের বা যারা আয়োজক তাদের সাথে কথা না বলে, দেখা না করে কিন্তু কেউ ওই জায়গা লিভ করে না, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, খুঁজে খুঁজে অনেক ভিড়ের মধ্যে থেকে তাকে বের করে কথা বলে যান, এটা। যাইবো না কেউ, হ্যাঁ, বিয়া বাড়িতে গেলে স্যার বউ না দেখে কেউ যাইবো না। না বউ তো দেখবে, বউ দেখে ঠাস ঠুস করে বসে দুটা খাইতে পারলে হয়েছে, ওই দিক দিয়ে চলে যায় আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার যে মানে এটা একটা কার্টেসি যে দ্যাটস ইটস দ্য লিস্ট আই কুড ডু ডিয়ার, এটাই সর্বনিম্ন যা আমি তোমার জন্য করতে পেরেছি। হয়তো অনেক কিছু করেছেন তিনি, কিন্তু তিনি বিনয়ী হয়ে সেটাকে খুব বড় করে দেখাচ্ছেন না, এটাই। That's all about welcoming someone. If you read the document, you will realize the other issues, how to welcome someone formally. এটা আরেকটু পড়লে তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে কিভাবে কাউকে ওয়েলকাম করতে হবে। সো এনি কোশ্চেন টিল নাও, এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা? I think not. So I will provide you these two documents, greeting key, welcoming, introducing and welcoming key. It will construct your speaking. I think it will help you a lot to construct your speaking. Okay, so we're stopping here. স্যার আমাদের
স্পিকিং টেস্টটা কিভাবে হবে? লিসেনিং টেস্ট জি স্যার। লিসেনিং টেস্ট আগে দিয়েছো না? না স্যার লিখেনি না, যে আপনার যে স্পিকিংটা করালেন এটা কি টেস্ট স্পিকিং হবে তো না? হয়ে গেছে, এটা আমি তোমাদেরকে জানার জন্য দিলাম, আজকে পড়ানোর জন্য পড়িয়েছি। ওকে, শেখানোর জন্য পড়িয়েছি এটা। স্যার আমাদের এই প্রেজেন্টেশনের সাথে অ্যাড ছিল। হ্যাঁ, ওটা প্রেজেন্টেশনের সাথে অ্যাড ছিল। তো কয়েকজন যে স্যার মিস করছে যে যারা ওটা- প্রেজেন্টেশন মিস করছে তারা তাদের প্রেজেন্টেশনের সময় আবার অ্যাড হবে এটা। আর স্যার স্পিকিং টেস্ট স্পিকিং টেস্ট হবে না, তো স্পিকিং টেস্ট ওখান থেকে এক্সট্রাক্ট করা হয়েছে প্রেজেন্টেশন থেকে। বুঝো নাই? মানে স্যার লিসেনিং টেস্টের কথা বলতেছি। হ্যাঁ, লিসেনিং টেস্টটা হবে হচ্ছে লাস্ট ক্লাসটাতে, আমাদের একদম সর্বশেষ ক্লাস 11 তারিখ। ওকে, ওটার জন্য ওটা স্পিকিং টেস্ট আলাদা নাই, স্পিকিং টেস্ট হচ্ছে প্রেজেন্টেশন থেকে এক্সট্রাক্টেড হবে। যারা প্রেজেন্টেশন মিস করছে তাদের এটাই আর কি যে স্যার যারা কি হ্যাঁ। প্রেজেন্টেশন ভালো দিচ্ছে তারা কি স্পিকিং মার্ক ভালো পাবে ভালো নাকি পাবে, যারা হ্যাঁ ভালো হ্যাঁ করতে ভালো পারছে? পাবে, ভালো। এবং স্পিকিং এর ক্ষেত্রে তো শুধুমাত্র প্রেজেন্টেশন কন্টেন্ট ডিপেন্ড করে না, ওখানে প্রোনাউন্সিয়েশন আছে, ওখানে উচ্চারণ প্রক্রিয়া আছে, এটা ওটা ওখানকার সাথে কানেক্টেড। ঠিক আছে, বাট স্পিকিং এ আমি ভালো মার্কস দিয়েছি সবাইকে মোটামুটি। প্রেজেন্টেশন যেমন হোক তেমন হোক, স্পিকিং এ খারাপ দেই নাই মার্কস। স্যার আমার প্রেজেন্টেশন একটু খারাপ হয়েছিল বাট এই প্রেজেন্টেশন প্রোনাউন্সিয়েশন মার্কসটা আলাদা হিসাব, কিন্তু আমি স্পিকিং এ মার্কসটা ওভাবে মডারেটলি দিয়েছি আর কি, ওটাতে খুব একটা খারাপ হবে না কারোর। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে।